জয় শ্রীহরি শ্রী বিষ্ণু নারায়ণ। আজকের বিষয়, পৌষ মাসে এই 3টি সবজি ভুলেও গৃহে আনবেন না। তাহলে কি হয় অবশ্যই জানুন। আর আজকে পৌষ মাসে একটি বিশেষ উপায়ের কথা বলে দেব, আরেকটি ফলের কথা বলবো। এই ফলটি অবশ্যই গৃহে আনবেন। তাহলে সঙ্গে থাকুন, আর একটা লাইক অবশ্যই করে দিন। কমেন্টে জয় শ্রীহরি শ্রী বিষ্ণু নারায়ণের জয় লিখুন, দেখবেন মনে অনেক শান্তি পাবেন। সমস্ত রোগ নিরাময় হবে। ভগবান শ্রীহরির নামে সমস্ত বিপদ কেটে যাবে। দেখুন, আমরা মুখে অনেকবার হয়তো ডাকি, আবার সময় পাই না, সময়ের অভাবে মনে থাকে না, আমরা নারায়ণকে ডাকতে ভুলে যাই। শুধুমাত্র যখন বিপদে পড়ি, খুব বিপদে পড়ি, তখন বাঁচাও নারায়ণ বাঁচাও। তাই আপনারা যদি এই অভ্যাসটা করে ফেলেন, লেখার অভ্যাস, সারাদিনে 1 সেকেন্ড সময় বের করে ভগবানের নাম, নারায়ণের নাম, শ্রীহরির নাম একবার লিখে ফেলুন, দেখবেন এটা হচ্ছে মহা টোটকা। এই কাজ যদি করতে পারেন প্রতিদিন নিয়ম করে, তাহলে আপনাদের জীবন থেকে সমস্ত বিপদ কেটে যাবে। নারায়ণ সদা সর্বদা সহায় থাকবেন। আর ওই যে লিখলেন, ওই লেখা আপনার মনের মধ্যে দেখবেন সব সময় ভাসছে। তবে আপনারা যদি ভিডিওগুলো দেখেন, তাহলে কমেন্টে একবার হলেও লিখে দিন, তাহলেও কিন্তু উপকার পাবেন। তো যাই বা হোক, মূল পর্বে ঢুকি। দেখুন, পৌষ মাস মা লক্ষ্মীর মাস। এটা সম্পূর্ণভাবে মা লক্ষ্মী এই পৌষ মাসে প্রত্যেকের গৃহে ভ্রমণ করেন। প্রত্যেকের গৃহে ভ্রমণ করেন এবং দেখেন যে গৃহের গৃহিণীরা তার সংসারকে কিভাবে রেখেছে। তাই পৌষ মাসে ভুলেও কখনো এই বিশেষ কটা জিনিস করতে নেই, মেনে চলতে হয়। না হলে মা লক্ষ্মী গৃহে এসেও ফিরে চলে যাবেন। আপনার গৃহে 5 মিনিটও উনি থাকবেন না। এমনই অনেক অজানা কথা বলি আপনাদেরকে। তারই মধ্যে বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় বলে দিই। ছোটোখাটো ব্যাপারগুলোকে অত গুরুত্ব দেয় না মা, কিন্তু যেগুলো একেবারেই করতে নেই, সেগুলো যদি কেউ করে ফেলে, তাহলে কিন্তু মা বিরূপ হন। তাই বলি প্রত্যেক মহিলার উদ্দেশ্যে, পৌষ মাসে সকালে সূর্য ওঠার সঙ্গে সঙ্গে ঘুম থেকে উঠে পড়তে হবে। খুব সকাল সকাল ঘরের বাসি কাজকর্ম সেরে নিতে হয়। সদর দরজার সামনে, বাড়ির উঠানে ভালো করে ঝাঁটা দিয়ে ধুয়ে দিতে হয়। এটা পৌষ মাসের প্রথম দিন থেকে করতে পারলে খুব ভালো, জানবেন। কেন, আমি আগেই বললাম আপনাদেরকে, মা লক্ষ্মী কখন গৃহের মধ্যে আসবেন আমরা কেউ জানি না। তাই পৌষ মাসে প্রতিদিন যদি এই কাজ করা যায়, তাহলে মা লক্ষ্মী গৃহে প্রবেশ করতে পারবেন। প্রতিদিন তুলসী গাছে জল একটু একটু করে দিতে হবে। প্রতিদিন তুলসী তলা খুব পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে।
বাড়ি ঘরে যেন ঝুল না থাকে। এই যে ঝুল মায়ের ভীষণ অপছন্দের। তারপর গৃহে ঝুল হয়ে থাকলে, মাকড়সার জাল হয়ে থাকলে গৃহে নেগেটিভ এনার্জি প্রবেশ করে, গৃহের মানুষও অসুস্থ হয়। দেখবেন সর্দি কাশি এগুলো ভালো হতে চায় না। তাই গৃহকে খুব পরিষ্কার রাখতে হবে পৌষ মাসে, বিশেষ করে মা লক্ষ্মীর আগমনের পথটাকে সম্পূর্ণভাবে পরিষ্কার রাখতে হবে। তারপর এই পৌষ মাসে অতিরিক্ত ছেঁড়া জিনিস, সেলাই করা জিনিস পরতে নেই। গৃহের গৃহকর্তাকে, গৃহের গৃহিণীকে এই জিনিসগুলো মেনে চলতে হবে। গৃহের গৃহিণীদের উদ্দেশ্যে বলছি, অতিরিক্ত নোংরা জামা কাপড় জড়ো করে রাখবেন না এই পৌষ মাসে যেখানে সেখানে। আপনাদের ঘরে যেখানে আপনারা জুতো খুলে রাখেন, যেখানে ঝাঁটা রাখেন, সেই জায়গাগুলোকেও বেশ ব্যবস্থা করে রাখবেন। জুতো এলোমেলোভাবে রাখবেন না। জুতোর জায়গা যেখানে জুতো রাখেন সেখানে ভালো করে গুছিয়ে জুতোগুলোকে রাখবেন। জুতো যেখানে খুলবেন সেখানেও সুন্দরভাবে ব্যবস্থা করে জুতো খুলবেন। এই পৌষ মাসে আপনাদের বাড়ির ছাদ, বাড়ির সিঁড়ি খুব ভালো করে পরিষ্কার রাখতে হবে। এই পৌষ মাসে নানান রকম অশুভ শক্তি, অশুভ প্রভাবও আমাদের গৃহে প্রবেশ করার চেষ্টা করে, মা লক্ষ্মীর সঙ্গে সঙ্গে বাধা দেওয়ার জন্য। এই যে বলে না যে রাহু বৃহস্পতি মা লক্ষ্মীকে বাধা সৃষ্টি করে সদা সর্বদা। দেখবেন আপনারা, এটা হয়তো অনেকেই জানেন না, কিন্তু রাহু সবসময় বিরোধিতা করে মা লক্ষ্মীর। তাই আপনার বাড়ির ছাদ, সিঁড়ি, এমনকি বাথরুম, পায়খানা, বাড়ির উঠান, আশপাশ এই পৌষ মাসের জন্য খুব ভালো করে পরিষ্কার রাখতে হবে, যাতে করে কোনোভাবেই রাহু না বশ করতে পারে আপনাকে, রাহু যেন না ঘিরে থাকে। রাহুটাকে সম্পূর্ণভাবে একদম মিটিয়ে ফেলতে হবে, যাতে করে একেবারেই যেন কোনো দিক থেকে বাধা সৃষ্টি না হয় মা লক্ষ্মী প্রবেশ করার পথে। এটা যদি করতে পারেন, এর থেকে ভালো উপায় কিন্তু আর নেই। গৃহে দেখবেন আপনাদের স্বামী বলুন, সন্তান বলুন, যারা চাকরি করে, ব্যবসা করে, তারা খুব উন্নতি করতে পারবে। গৃহকে খুব পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন, আর চেষ্টা করবেন এই পৌষ মাসে জামা কাপড়, ছেঁড়া জামা কাপড় সেলাই না করার। ছেঁড়া জামা কাপড়গুলোকে গুছিয়ে তুলে রাখুন, অন্য সময় পরবেন, গরমকালে, গ্রীষ্মকালে, কিন্তু এই পৌষ মাসে চেষ্টা করবেন একটু ভালো ধরনের পোশাক পরার, ছেঁড়া ফাটা যেন না হয়, ময়লা নোংরা যেন না হয়। আর এই পৌষ মাসে রান্নাঘরটাকে খুব ভালো করে পরিষ্কার রাখতে হবে, খুব ভালো করে পরিষ্কার রাখতে হবে। রান্নাঘরে যেন ঝুল না থাকে, তেলকালি না থাকে। প্রতিদিন রান্না করতে হবে, সকালে রান্নাঘর মুছে নিতে হবে, পরিষ্কার করে নিয়ে রান্না করতে হবে। আর যদি সম্ভব হয় প্রতিদিন স্নান সেরে রান্না করেন, তাহলে মা অন্নপূর্ণার আশীর্বাদ আপনারা পাবেন। আর মা অন্নপূর্ণার আশীর্বাদে গৃহে সদা সর্বদা সুখ বিরাজ করবে। এই পৌষ মাসে আগেকার দিনে আমি কথা বলছি, আমি দেখেছি আমার মা কাকিমাদের, আমার ঠাম্মাকেও, তারা
এই পৌষ মাসে প্রতিদিন মানে সকাল সকাল ঘুম থেকে উঠে সমস্ত বাসি কাজকর্ম সেরে রান্নাঘরে পরিষ্কার টরিষ্কার করে স্নান সেরে মা অন্নপূর্ণাকে প্রণাম করে রান্না করতেন। তাই তখন মানুষের কিন্তু আনন্দের অভাব ছিল না, সুখের শান্তির অভাব ছিল না। কিন্তু ইদানিং যতই টাকা পয়সা রোজগার করুক মানুষ, কোথায় যেন সেই আনন্দ শান্তি মানে মিলিয়ে গেছে, সেগুলো আর মানুষ খুঁজে পাচ্ছে না। তো দেখবেন আপনারা আমি যে কথা বলছি মিলিয়ে নেবেন, যদি সম্ভব হয় অন্তত এই বছরের এই পৌষ মাসটায় এই জিনিসগুলো একটু মেনে চলুন, তারপরে দেখুন গৃহে কীরকম শান্তি আনন্দ আসে। তো এবার যেটা বলবো আপনাদেরকে, প্রতিদিন সকালে তাই সকালে মানে আমি যেটা বলছি অন্তত সকাল 10টার আগে স্নান সেরে রান্নাঘরে প্রবেশ করুন, আর তারপর মা অন্নপূর্ণাকে প্রণাম করে রান্না করুন। পৌষ মাসটায় অন্তত করবেন এই কাজটা। পৌষ মাসে এই সকাল সকাল ঘুম থেকে উঠে প্রথমেই যদি ঘুম থেকে উঠেই মা লক্ষ্মী দর্শন করেন, খুব শুভ জানবেন, সারা দিন ভালো যাবে, সমস্ত কাজে বাধা আসবে না, সফল হতে পারবেন। যারা ব্যবসা করেন আমি তাদের উদ্দেশ্যে বলছি একটা বিশেষ কথা, এই পৌষ মাসে তারা প্রত্যেক দিন সকালবেলা ঘুম থেকে উঠে সকালে চলে যাবেন পূর্ব দিকে বা ঈশান কোণে, সূর্যনারায়ণকে যদি কিছু না প্রণাম করবেন শুধু। এই পৌষ মাসে যাদের জন্মছকে রবি ভীষণ দুর্বল, তারা অনেকের এই রবির কারণে অনেক কাজ অনেক গণ্ডগোল হয়ে যায়, কাজে বাধা চলে আসে। তাই বলছি এই পৌষ মাসে বিশেষ করে যারা ব্যবসা করছেন তারা প্রতিদিন সকালে ঘুম থেকে উঠেই ঈশান কোণে অথবা পূর্ব দিকে গিয়ে যেখান থেকে সূর্য দেখতে পাবেন সেই সূর্যকে দেখে প্রণাম করুন, দেখুন আপনাদের উন্নতি আসবে। তো এবার আপনাদেরকে বলি এই পৌষ মাসে কোন সবজিগুলো খাবেন না। পৌষ মাসে ভুলেও নিম পাতা তেঁতো খাবেন না। পৌষ মাসে, পৌষ মাসটা মা লক্ষ্মীর মাস, তো তাই এই পৌষ মাসে নিম তেঁতোটা খাবেন না। উচ্ছে করলা খাবেন অবশ্যই। আর দ্বিতীয় যে সবজিটার কথা বলবো, এই নিম পাতাটা না খাওয়ার জন্য আরও একটা কারণ বলে দিই, কেন বারণ করা হয়েছে শাস্ত্রে। দেখুন, আর বিজ্ঞানও বলছে পৌষ মাসে প্রচণ্ড ঠান্ডা থাকে, আর আমাদেরকে গায়ে চাদর চাপাতে হয়, সোয়েটার চাপাতে হয়, কম্বল লেপ চাপাতে হয়। তাছাড়া এই পৌষ মাসে গরম জিনিস খাওয়া হয় বেশি, ফুলকপি বাঁধাকপি এরম ধরনের গরম জিনিস খাওয়া হয়, বিট গাজর। তো নিম তেঁতোটা খেলে শরীরে পেটের গণ্ডগোল দেখা দিতে পারে, তাই নিম পাতাটা খেতে নিষেধ করা হচ্ছে শাস্ত্রে। তারপর এই নিম পাতা, যেহেতু এটা মা লক্ষ্মীর মাস, নিম পাতাটা খেলে আপনাদের কাজেও কিন্তু ব্যাঘাত ঘটতে পারে, আর্থিক একটা সমস্যাও তৈরি হতে পারে। সবটাই কিন্তু হতে পারে, হবেই যে এমন নয়, কিন্তু মেনে চলা ভালো। এবার দ্বিতীয় যে সবজিটার কথা বলবো সেটা হচ্ছে ঝিঙে। ঝিঙেটা আবার অত্যন্ত ঠান্ডা জিনিস, আর বিজ্ঞান যেটা বলছে আপনারা তো অনেকেই জানেন, সকলেই জানেন ঝিঙের মধ্যে কি আছে না আছে। তো এখানে যেটা কথা, শাস্ত্রের কথা, পৌষ মাসে ঝিঙে খেতে নেই।
পৌষ মাসে ঝিঙে খেলে আপনাদের পরিবারে, সংসারে কিন্তু একটু অশুভ প্রভাব চলে আসতে পারে। এটা কিন্তু হতে পারে, সম্ভাবনা 100% আছে। তাই পৌষ মাসে ঝিঙেটা খাবেন না। আর বিজ্ঞানের দিক দিয়ে বলতে গেলে কি, ঝিঙেটা যেহেতু ঠান্ডা জিনিস, পৌষ মাসে ঝিঙে খেলে শীতের প্রকোপটা শরীরে বেশি আসবে। তাই পৌষ মাসে ঝিঙে না খাওয়াই ভালো। এরপর তৃতীয় যে জিনিসটার কথা বলবো সেটা হচ্ছে মেথি শাক। মেথি শাক এই পৌষ মাসে খাবেন না। পৌষ মাসে মেথি শাক খেলে শরীরে নানান রকমের চুলকানি টাইপের দেখা দিতে পারে। তারপর এই মেথি শাক খেলে আপনাদের গৃহে আর্থিক সমস্যা দেখা দিতে পারে। মেথিও কিন্তু তেতো জিনিস, তাই মেথি শাকটাও এই পৌষ মাসে না খাওয়াই ভালো। আর এবার যেটা বলবো সেটা হচ্ছে কচু শাক। কচু শাকও কিন্তু এই পৌষ মাসে খাবেন না। অনেকেই কচুর ডাঁটা, কচু শাক খান, খেতে ভালোবাসেন। তাদের উদ্দেশ্য বলবো, এই পৌষ মাসে ভুলেও কচু শাকটা খাবেন না। কচু শাক পৌষ মাসে খেলে বিজ্ঞান বলছে আপনার মুখে, জিভে বা আপনার শরীরে জ্বালা যন্ত্রণা বেড়ে যেতে পারে। আপনাদের শরীরে অ্যালার্জি হতে পারে। আর শাস্ত্র বলছে কচু এই পৌষ মাস যেহেতু মা লক্ষ্মীর মাস, পুজোর মাস, পিঠে পুলি এই সমস্ত ভালো ভালো জিনিস, খাবার, পিঠে পায়েস এই মাসে যেহেতু মা লক্ষ্মীর উদ্দেশ্যে দেওয়া হয়, মা লক্ষ্মীকে ভোগও নিবেদন করেন অনেকে। পৌষ সংক্রান্তিতেও করেন, আবার অনেকে পৌষ মাসের শুক্লপক্ষের বৃহস্পতিবারেও করেন, যাদের যেরকম নিয়ম আছে। তো আমি আপনাদেরকে পৌষ মাসের শুক্লপক্ষের বৃহস্পতিবারের সম্পূর্ণ পূজার নিয়মটা বলে দেবো খুব সুন্দর করে, ছোট্ট করে। যে জিনিসগুলো বিশেষভাবে লাগবে সেই জিনিসগুলো অবশ্যই কিন্তু নিয়ে পুজোটা করবেন, তাহলে আর্থিক উন্নতি আপনাদের হবেই হবে। তো যেটা বলছিলাম কচু, তাই পৌষ মাসে শাস্ত্রে কিন্তু নিষেধ করা আছে পৌষ মাসে কচু শাক খাবেন না। এমনকি কচুটাও পৌষ মাসে বর্জন করুন, কচু বা কচু শাক। এটা খেলে কি হয়, কচু শাক আর কচু, এই শাস্ত্রের দিক দিয়ে, ধর্মের দিক দিয়ে বলছি আমি, সমস্ত কাজ পণ্ড হয়ে যেতে পারে। পৌষ মাসে ধরুন ব্যবসা বাণিজ্য খুব ভালো চলে, পৌষ মাসে পুজো অর্চনার মাস, লক্ষ্মী পুজো ঘরে ঘরে হয় পৌষ মাসে। তাই এই পৌষ মাসে যাতে কাজে না ব্যাঘাত ঘটে, কাজ না পণ্ড হয়ে যায়, সেই দিকটা খেয়াল রেখে চলা উচিত। তাই কচু বা কচু শাকটা না খাওয়াই ভালো পৌষ মাসে। তো এবার আপনাদেরকে বলি যে ফলটা বাড়িতে আনবেন, অবশ্যই সেই ফলটার কথা বলে দিই। এই ফলটা হচ্ছে নারকেল। একটা নারকেল পৌষ মাসে গৃহে নিয়ে আসুন। আর এই নারকেলটা আপনারা আপনাদের উত্তর দিকে ঠাকুর ঘর যেখানে বা ঠাকুরের স্থান যেখানে, সেখানে উত্তর দিকে একটা ঘটির মুখে
নারকেলটাকে এইভাবে সোজা করে রেখে দিন, ওইভাবেই রেখে দিন, উত্তর দিকে বসিয়ে রাখুন। একটা ফল, মানে এই নারকেল ফল, এই শ্রীফল মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় জিনিস। ওইভাবে আপনারা উত্তর দিকে রেখে দিন পুরো পৌষ মাসটা। শুধু এইটুকু করুন, দেখুন গৃহে শ্রীবৃদ্ধি হবে, হবেই হবে। এই ফলটা অবশ্যই কিন্তু মনে করে গৃহে নিয়ে আসবেন। আর ফলটা গৃহে নিয়ে এসে ওই খোসাটাকে ছাড়িয়ে নেবেন, শুধু নারকেলটা ঘটির মুখে দিয়ে রাখবেন। একটা তামার ঘটি বা পিতলের ঘটি, যে কোনো ঘটি। ঘটির ভেতরে জল দেবার কোনো দরকার নেই, শুধু নারকেলটাকে এরকমভাবে সোজা করে দিয়ে রেখে দিন। দেখবেন গৃহে সুখ সমৃদ্ধি আসবেই আসবে। আজকে রাখছি, সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, শ্রীহরি শ্রী বিষ্ণু নারায়ণের কৃপায়।